হ্যালো স্টুডেন্টস, ভালো আছো নিশ্চয়ই। আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেমন পড়ছিলাম ক্লাস 12-এর ইউনিট 1-এর হিউম্যান রিপ্রোডাকশন পড়ছিলাম। তো আগের দিন পর্যন্ত আগের ক্লাস অবধি আমরা একটি ম্যাচিউর মানে আনফার্টিলাইজড ওভামের আমরা ভিউ দেখেছিলাম, মাইক্রোস্কোপিক ভিউ দেখেছিলাম। এবং আজকে আমাদের পড়ার বিষয়বস্তু মানে আমরা কি করলাম, আমরা মেল পার্টটা প্রথমে শেষ করলাম, মানে রিপ্রোডাক্টিভ পার্টটা, তারপরে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা শেষ করলাম। এরপর আমরা ফার্টিলাইজেশনের দিকে যাব, কিন্তু ফার্টিলাইজেশনের দিকে যাওয়ার আগে ফিমেল বডিতে ঘটে যাওয়া মানে একটি উল্লেখযোগ্য ঘটনা, যাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি, সেটাকে নিয়ে আগে আলোচনা করে নিতে হবে। কারণ একটি ফার্টিলাইজেশন বা নিষেকের আগে যে ঘটনাটা ঘটে বা একটা বেবি ফর্ম করতে গেলে যে ঘটনাগুলো ঘটতে হয় ফিমেল বডিতে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা মেনস্ট্রুয়াল সাইকেল, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো যেমন বলি, তোমরা যদি এই ভিডিওটা নতুন দেখছো এমন হয় কেউ, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো। তার কারণ এখানে ক্লাস 9, 10, 11, 12 এবং নিট, জেনপার এবং এমস, এই সমস্ত এগ্রিকালচার, এই সমস্ত পরীক্ষার, বিভিন্ন রকম পরীক্ষার আমরা প্রিপারেশন নিয়ে এখানে বিভিন্ন কোয়েশ্চেন সিরিজ নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন রকমের ক্লাস তো আমরা টপিক ওয়াইজ করছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথমে একটা বিষয় বোঝার, সেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল কি। দেখো, আমরা যেহেতু মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারকে পড়েছি, হ্যাঁ, মোটামুটি কিছুটা পড়ে, মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার তো আমরা পুরোটাই পড়ে নিয়েছি। যারা পড়নি তারা একটু পিছন দিকে কে ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। আমরা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের সময় যখন পড়েছিলাম, তখন আমরা যদি একটা রাফ স্কেচ করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে, ধরো রাফ স্কেচের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, তো এখানে আমরা বলেছিলাম যে ইউটেরাসের মধ্যে 3টে জায়গা, এই জায়গাগুলোকে আমরা বডি বলেছিলাম, হ্যাঁ, ফান্ডাস, এই রিজিয়নটা ফান্ডাস, এবং ওভারঅল বডি এই রিজিয়নটাকে বলা হয়েছিল। তো একটা বাচ্চা যখন ফর্ম করে, তখন সেই বাচ্চাটি ফার্টিলাইজেশনের পর, মানে ফার্টিলাইজেশন পর তো অ্যাকচুয়ালি তাকে জাইগোট বলবো, তো ফার্টিলাইজেশন হয় অ্যাম্পুলার রিজিয়নে। গোটা ঘটনাটা কি হয়, এখানে ডিম্বাশয় আছে বা ওভারি আছে, ওভারি থেকে ওভিউলেশন হয় বা ডিম্ব নিঃসরণ হয়, এবং সেই ওভা, আনফার্টিলাইজড ওভা অ্যাম্পুলার রিজিয়নে চলে আসে। এরপর অ্যাম্পুলার রিজিয়নে আসার সঙ্গে সঙ্গে সাইমালটেনাসলি কী হয়, এখানে ভ্যাজাইনাল রিজিয়ন আছে, সেখান থেকে স্পার্ম সেই দিকে মুভ করে। এবার যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু ম্যাচিওর করছে, সেই দিকে যদি এইদিকে হয় এইদিকে, তো ওইদিকে হলো এইদিকে, সেদিকে কিন্তু স্পার্মগুলো আসতে থাকে। এবার এই স্পার্মগুলো আলটিমেট, যদি স্পার্ম হয়, সেই স্পার্ম আলটিমেট হাজির হয়ে যায় এই এগের কাছে। এরপর এখানে জাইগোট ফর্ম করে, সেই জাইগোট আস্তে আস্তে এদিকে আসে এবং এই যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামের গায়ে গেঁথে যায়, দিয়ে এখানে বেবি ফর্ম করে। এই তো ঘটনাটা ঘটবে। এবার এখানে দুটো জিনিস আমাদের বোঝার, যে ফার্টিলাইজেশন হচ্ছে না হচ্ছে না। ফার্টিলাইজেশন যদি হয়, তাহলে এই মেনস্ট্রুয়াল সাইকেলে পড়ার কিছু ব্যাপার নেই। যদি ফার্টিলাইজেশন না হয়, সেক্ষেত্রেই আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আলোচনা। কি বলছি বুঝতে পারছো? তাহলে দুটো অপশান, ফার্টিলাইজেশন হচ্ছে না হচ্ছে না। আমরা জানি যে একটি মহিলার ক্ষেত্রে 11 বছর, 12 বছর বা 13 বছর বয়স থেকে যখন তার মানে তার যা ওভিউলেশন বা ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া যখন শুরু হলো, ওজেনেসিস প্রক্রিয়া শুরু হলো, তখনই তো আর বিবাহ সম্পন্ন হচ্ছে না, বিয়ে হচ্ছে না। তার মানে সেক্ষেত্রে, বা এত বয়সও নয়, সেক্ষেত্রে কিন্তু স্পার্মের অ্যাভেলেবিলিটি কখনোই থাকছে না। তাহলে এই ধরো একটা মহিলার ক্ষেত্রে 12 বছর বয়সে যদি তার ওভিউলেশন শুরু হয় এবং সে যদি 22 বছর বয়সে গিয়ে বিয়ে করে, তাহলে এই যে 10 বছরের টাইম পিরিয়ড, এই 10 বছরের টাইম পিরিয়ডে তার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিন্তু স্পার্ম অ্যাভেলেবেল নয়। তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? সেক্ষেত্রে কোনো সময়ই কিন্তু স্পার্মটাকে অ্যাভেলেবেল পাচ্ছে না।
স্পার্ম অ্যাভেলেবেল পাচ্ছে না। যদি স্পার্মটা অ্যাভেলেবেল না পায় তাহলে কি হবে, তাহলে এখানে যে সাপোজ এখানে যে এগটা ফর্ম করেছিল, যেটা ইম্যাচিওর এগ, সেই এগটা এখানে এসে দেখবে কোনো স্পার্ম নেই। তাহলে স্পার্ম না থাকলে কি হবে, এই এগটা আস্তে আস্তে আনফার্টিলাইজড এগটা চলে আসবে আস্তে আস্তে ইউটেরাসের কাছে, ইউটেরাসে চলে আসবে। এরপর এই এগটা ড্যামেজ হয়ে নষ্ট হয়ে গিয়ে বেরোতে থাকবে থ্রু সার্ভিক্স অ্যান্ড দেন ভ্যাজাইনাল রিজিয়ান দিয়ে। এবং সঙ্গে সঙ্গে এই এন্ডোমেট্রিয়ামটা কিন্তু সবসময় এরকম চওড়া থাকে না। তার কারণ এটা যখন বেবি ফর্ম করবে, মানে এখানে ইমপ্ল্যান্টেশন বলে ঘটনাটি ঘটে, মানে এখানে মানে তোমার যখন জাইগোট ফর্ম করে, জাইগোট যখন এখানে এসে গেঁথে যায় তখন তাকে বলে ইমপ্ল্যান্টেশন। তাহলে ইমপ্ল্যান্টেশনের জন্যই ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যায়। এবার যখন দেখলো ইমপ্ল্যান্টেশন হলো না, মানে এখানে আগেই মেসেজ পেয়ে যায় যে কোনো রকম ফার্টিলাইজেশন হয়নি, তখনই কিন্তু এখানকার ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায়। তো এরপর কি হয়, যখন এখানে আনফার্টিলাইজড এগটা এসে হাজির হলো, তখন আনফার্টিলাইজড এগটা নষ্ট হয়ে এদিক দিয়ে বেরোবে। সঙ্গে সঙ্গে এই যে এন্ডোমেট্রিয়ামের যে ওয়াল যেটা ডেভেলপ করেছিল, সেই এন্ডোমেট্রিয়াম ওয়ালটা কিন্তু ম্যাক্সিমামটা যতটা ডেভেলপ করেছিল তার ম্যাক্সিমামটা কিন্তু এখানে নষ্ট হয়ে লুজ হয়ে কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকবে থ্রু ভ্যাজাইনাল রিজিয়ান দিয়ে বেরোতে থাকবে। তার মানে এখানে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামের গোটা ওয়ালটা, সেখানে রক্ত আছে, লসিকা আছে, লুজ টিস্যু আছে, এবং সঙ্গে সঙ্গে এই যে আনফার্টিলাইজড এগ, এই সমস্ত কিছু নষ্ট হয়ে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার নামই মেনস্ট্রুয়েশন, নট সাইকেল। এবার এই যে প্রসেসটা হলো, এখানে তো অনেকগুলো অপশান রয়েছে, অনেক দিনের অপশান রয়েছে, ঠিক আছে। তো গোটা সাইকেলটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেল হিসাবে পড়ব, যে সাইকেলটা লাগে টোটাল 28 দিনের। আমরা ডিটেলসে আলোচনা করব, হ্যাঁ, মানে চিন্তা করার কিছু নেই। আমি জাস্ট মেনস্ট্রুয়েশনের ব্যাপারটা বোঝাতে চাইছি আগে, যেহেতু নামটা এখানে মেনস্ট্রুয়াল সাইকেল দিয়ে রয়েছে। এবার এই ঘটনাটা ঘটতে, এই টোটাল পিরিয়ডটা মানে একদম টোটাল ঘটনাটা ঘটতে, একটা ডিম্বাণু একদম তৈরি হওয়া থেকে শুরু করে আপ টু মানে যদি ফার্টিলাইজেশন না হয় এখানে নষ্ট হয়ে বেরিয়ে যাওয়া, তৈরি হওয়া থেকে আপ টু বেরিয়ে যাওয়া, এই গোটা ঘটনাটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল হিসাবে পড়ব, এবং যেটা 28 দিনের একটি সাইকেল। এবং 28 দিনের সাইকেল মানে এটা তো আর মাসের প্রথম দিন থেকে শুরু হবে দিয়ে 28 দিন এরকম নয়। কারণ ধরো 28 দিনের সাইকেলটি শুরুই হলো 10 নম্বর দিন থেকে, ধরো জুন মাসের 10 তারিখে শুরু হলো, তাহলে ডে 1, তাহলে যেদিন মানে যেদিন পিরিয়ডস হবে আর কি, মানে যেদিন এই যে আনফার্টিলাইজড এগ এবং এই এন্ডোমেট্রিয়ামের ওয়াল যেদিন বেরোতে শুরু করলো, সেই দিনটাকে কিন্তু আমরা দেখো এখানে ব্যাপারটা হলো যে ধরো আমি ধরে নিলাম কাউরির জুন মাসের 10 তারিখে পিরিয়ডস শুরু হলো, মানে এখানে যে আনফার্টিলাইজড এগ এবং যে এন্ডোমেট্রিয়াম সেটা বের হওয়ার দিন, যেটাকে মেনস্ট্রুয়েশন বলছি। তো যেদিন পিরিয়ডস শুরু হলো বা যৌনি মাসিক চক্র যেদিনকে শুরু হলো, সেদিন ধরো 15 নম্বর দিন। তাহলে এই 15 নম্বর দিন থেকে 28 দিন, যদি ধরো 15 তারিখে শুরু হয় তাহলে 15 তারিখ থেকে আবার 28 দিন ধরবো, যদি 20 তারিখে শুরু হয় 20 তারিখ থেকে 28 দিন ধরবো, 28 দিন শেষ হয়ে যাওয়ার পর আবার 28 দিন, এরকম করে চলে আর কি প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেল। তো এখানে কিছু টার্ম নিয়ে আমাদের কথা বলে নিতে হবে, আলোচনা করতে হবে, যেগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে। যেমন দেখো মেনার্কি, একটি মহিলার ক্ষেত্রে প্রথমবারের যে মেনস্ট্রুয়েশন, প্রথমবারের যে পিরিয়ডস শুরু হয় যাকে বলা হয় মেনার্কি, যেটাকে আর কি মানে শুরু আমরা জানি, যেটা 12 থেকে 14 বছর বয়সে কিন্তু মোটামুটি এই ঘটনাটি ঘটে। আগে একটু পরে একটু হতে পারে, এগুলো কিন্তু মানে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে বলা কিন্তু খুব মুশকিল, তবে অ্যাভারেজ 12 থেকে 14 বছর বয়সে প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয়। মেনোপজ মানে হলো মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়া। তো দুটো জায়গায় আমরা ভাবতে পারি, একটা হলো পার্মানেন্ট মেনোপজ, একটা হলো টেম্পোরারি মেনোপজ। কেন করেছি এরকম? তার কারণ দেখো এই গোটা ঘটনাটি ঘটে এখানে অ্যাকচুয়ালি ধরো এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি পাওয়া, এটা তো একটি উল্লেখযোগ্য ঘটনা। তাহলে এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি কখন পাবে? যখন
বৃদ্ধি পাবে তখনই যখন একটি নতুন বেবি ফর্ম করতে চলেছে, মানে ইমপ্লান্টেশন বা রোপণ হবে। এবার মানে গেঁথে যাওয়ার যে পদ্ধতি, রোপণটা হবে। এবার ধরো একটা বেবি অলরেডি এখানে আগেই ফর্ম করে আছে, হ্যাঁ, আগেই 3 মাস আগে ধরো ফর্ম করে আছে, বা 1 মাস আগে বা আগেই ফর্ম করেছে, তাহলে তারপরে কি আবার এটা ভাঙা বা তৈরি হওয়া, ভাঙা তৈরি হওয়া এটা হবে? কখনোই হবে না। কারণ এই বেবিটা যতদিন না জন্মাচ্ছে, মানে ওই মোটামুটি 280 দিন লাগে টোটাল পিরিয়ডটা, ততদিন পর্যন্ত এই এন্ডোমেট্রিয়াম কিন্তু আর কখনো ভাঙবে না। তার মানে তখন কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল চলবে না, বোঝা গেল? তো তাকে মেনোপজ বলবো। তাহলে ব্যাপারটা হলো যেটাকে আমরা টেম্পোরারি বলছি, মানে যদি প্রেগনেন্সি পিরিয়ড চলে তাহলে কিন্তু তখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, কারণ ওটার কোনো দরকারই নেই। মেনস্ট্রুয়াল সাইকেলের একটি অন্যতম জায়গা রয়েছে যেখানে ওভিউলেশন হয়। তাহলে ওভিউলেশন কেন হবে? এ তো ওভিউলেশন হওয়ার দরকার নেই, অলরেডি তো বাচ্চা ফর্ম করে আছে এখানে, তাহলে একটা নতুন ডিম্বাণু তৈরি হয় আবার কী হবে? বুঝতে পারছো? বা এই ওয়ালটা যেটা তৈরি হয়ে আছে এটা ভেঙে দিয়ে কী হবে? কারণ অলরেডি তো বাচ্চাটা ওখান থেকে নিউট্রিয়েন্টস সাপ্লাই নিচ্ছে। তার মানে এটাকে মেনোপজ বলছে, যেটাকে টেম্পোরারি মেনোপজ বলছে, কারণ প্রেগনেন্সি টাইমে কখনো মেনস্ট্রুয়াল সাইকেল চলে না। কিন্তু অ্যাকচুয়ালি মেনোপজ বলতে আমরা সবচেয়ে বেশিভাবে যেটা বুঝি সেটা হলো পার্মানেন্ট মেনোপজ, মানে যে বয়সের পর গিয়ে আর মেনস্ট্রুয়াল সাইকেল চলে না, বা একটি মহিলার ক্ষেত্রে পিরিয়ডস বন্ধ হয়ে যায় পার্মানেন্টলি, মানে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, তো তাকে আমরা বলবো পার্মানেন্ট মেনোপজ। তো মেনার্কি যেমন বলছি যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার ঘটনা, আর মেনোপজ হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার ঘটনাকে বা থেমে যাওয়ার ঘটনাটাকে মেনোপজ বলছি। পজ মানে এমনিও জানি আমরা থেমে যাওয়া। এবার এখানে আরও 4টে টার্ম রয়েছে, যে টার্মগুলো একবার জাস্ট শুনে নিই। মেনোরিয়া হলো যে স্বাভাবিকভাবে একটা ফিমেলদের ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে মেনস্ট্রুয়েশন হয় তখন তাকে মেনোরিয়া বলছি। অ্যামেনোরিয়া যদি স্বাভাবিকভাবে না, মানে অ্যাবসেন্ট, স্বাভাবিকভাবে যদি না হয় তাকে অ্যামেনোরিয়া বলবো। ডিসমেনোরিয়া যদি যন্ত্রণাদায়ক মেনস্ট্রুয়েশন হয়, ঋতুস্রাব বলা হয় বাংলায়, যদি যন্ত্রণাদায়ক হয়, মানে কোনো মহিলার ক্ষেত্রে কী হয়, পিরিয়ডস চলাকালীন প্রচণ্ড পেন হয় পেটে, মানে লোয়ার অ্যাবডোমেন বা তল পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়, যদি যন্ত্রণাদায়ক কোনো মহিলার ক্ষেত্রে, কোনো কাউরির ক্ষেত্রে কোনো পেন হয় না, নর্মালি হয়, এরকম। আবার কোনো মহিলার ক্ষেত্রে এটা কিন্তু খুব পেনফুল একটি ঘটনা, মানে প্রত্যেকটি 28 দিনের মধ্যে প্রথম 3-4 দিন 5 দিন কিন্তু এরকম পেনফুল ব্যাপারটা হয়। এটা মানে ওমেন টু মেন ভ্যারি করে, এটা বলা খুব মুশকিল, এবং যন্ত্রণা হওয়াটাও অনেকজনের ক্ষেত্রে স্বাভাবিক, মানে হয় তার। তো সেক্ষেত্রে তাকে ডিসমেনোরিয়া বলা হবে। মেনোমেট্রোরেজিয়া হলো যদি দেখা যায় অনিয়মিত এবং প্রচুর পরিমাণে মেনস্ট্রুয়েশন হচ্ছে, মানে প্রচুর পরিমাণে ব্লাড এবং এই লুজ টিস্যু এই সমস্ত প্রচুর পরিমাণে বেরোচ্ছে, তখন তাকে মেনোমেট্রোরেজিয়া বলা হয়। ওকে, এই 4-5টা টার্ম কিন্তু আমাদের, মানে ওভারঅল 6টা টার্ম আমাদের ভালো করে পড়তে হবে। এখানে চলে এসছো ওভারঅল মেনস্ট্রুয়াল সাইকেল 4টে ফেজ রয়েছে। 4টে ফেজ মানে 28 দিনের সাইকেলটাকে আমরা 4টে ফেজে ভাগ করি, ঠিক আছে? প্রথম ফেজ যেটাকে বলছি মেনস্ট্রুয়াল ফেজ। দেখো, মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ কি, আমরা কিন্তু কত দিন বলার থেকে আমরা কিন্তু এখানে বলেছি যে কত দিন থেকে কত দিনের মধ্যে ঘটনাটি ঘটে। হ্যাঁ, আমরা একটা গ্রাফ আঁকবো, যে গ্রাফটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব পরে, যে গ্রাফের মধ্যে আমরা ডিম্বাশয়ের কি পরিবর্তন হয় ভালো করে বুঝবে। টোটাল 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেলে ডিম্বাশয় বা ওভারির কি পরিবর্তন হয়, 2 নম্বরে ইউটেরাসের সেই টাইমে কি পরিবর্তন চলছে, 3 নম্বর এফএসএইচ এবং এলএইচ হরমোনের কি পরিবর্তন চলছে, 4 নম্বর ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের কি পরিবর্তন চলছে। এই সমস্ত পরিবর্তনগুলো কিন্তু আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে হবে। পরীক্ষায় 4টে একসঙ্গে না আসতে পারে, 2টো আসতে পারে, একটা আসতে পারে, কিন্তু আমরা 4টেকে একই গ্রাফে রেখে আমরা আলোচনা করব, তাহলে বোঝার ক্ষেত্রে একদম সুবিধা হবে যে কোন টাইমে কোনটার কি পরিবর্তন চলছে, এবং সমস্ত বইয়েতেই ওই 4টে গ্রাফ একসঙ্গেই পাবে। তো যেমন বলছিলাম, মেনস্ট্রুয়াল ফেজ মানে হলো যে যখন একটি মহিলার মেনস্ট্রুয়েশন হচ্ছে
মানে এই যে ব্লাড এবং তার সঙ্গে এই যে গোটা ব্যাপারটা কি মানে আনফার্টিলাইজড এগ, এন্ডোমেট্রিয়াম, ব্লাড এই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু যখন বেরোচ্ছে, যে টাইম পিরিয়ডটা পর্যন্ত বেরোচ্ছে সেই টাইম পিরিয়ডটাকে বলা হয় সেটা প্রথম 4 থেকে 6 দিন। এটা কিন্তু 4 থেকে 6 দিন প্রথম, সেই জন্য 4th to 6th ডেজ মানে ডে 1 অ্যাকচুয়ালি এই যে ডে 1, ডে 2, ডে 3 এরকম লেখা হয়। ডে 1 লেখা হচ্ছে সেই দিন যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, যেদিন ব্লিডিং শুরু হচ্ছে সেদিনকে বলা হয় ডে 1। এবার যদিন ব্লিডিং চলবে তো সেটাকে ব্লিডিং ফেজ বলছি। তার মানে প্রথম থেকে যেহেতু হচ্ছে তাহলে প্রথম 4 থেকে 6 দিন পর্যন্ত হয়। এটাও ওমেন টু ওমেন ভ্যারি করে। কোনো মহিলার ক্ষেত্রে 4 দিন চলে, মানে টোটাল পিরিয়ডসটা 4 দিন ধরে চলে। কোনো কারোর ক্ষেত্রে 5 দিন চলতে পারে, কারোর ক্ষেত্রে 6 দিন চলতে পারে, এটা কিন্তু ফিক্সড না। তাহলে প্রথম 4-6 দিন, প্রথম 4-6 দিন মানে 1 নম্বর দিন, 2 নম্বর, 3 নম্বর দিন ছেড়ে দিও না জানো, মানে 1 থেকে 4, মানে ব্যাপারটা হলো এটা 1 থেকে 4 কিংবা ওই 1 থেকে 5 কিংবা 1 থেকে 6 এরকম বলছি আর কি। মানে প্রথম 4 থেকে 6 দিন, প্রথম 4 থেকে 6 দিন যেটা 28 দিনের, সেটাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ। ডে 1 ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর বলা হচ্ছে ফলিকুলার ফেজ বা প্রলিফারেটিভ ফেজ। অ্যাকচুয়ালি এরপর মানে ব্লিডিং ফেজ শেষ হয়ে যাওয়ার পরই শুরু হয়ে গেল ফলিকুলার স্টেজ, মানে যেখানে গ্রাফিয়ান ফলিকাল তৈরি হবে, নতুন একটি ডিম্বাণু উৎপন্ন হবে বা ম্যাচিওর করবে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে। এবার ভালো করে বুঝে রাখো, যদি 1 থেকে 4 নম্বর দিনেই শেষ হয়ে যায়, যদি 4 নম্বর দিনেই ব্লিডিং ফেজটা শেষ হয়ে যায় তাহলে 5 থেকে 13 হবে তখন, যদি 6 নম্বর দিনে শেষ হয় তখন 7 থেকে 13 হবে, যদি 5 নম্বর দিনে শেষ হয় তাহলে 6 থেকে 13 হবে। তাহলে এখানেও কিন্তু প্রতিটা জায়গা কিন্তু বলা খুব মুশকিল, মানে যেমন আগের ফেজটা শেষ হচ্ছে তেমন কিন্তু পরের ফেজটা শুরু হওয়ার ঘটনাটি ঘটবে, এটা ওমেন টু ওমেন ভ্যারি করবে। ওভিউলেটরি ফেজ, যখন ওভিউলেশন হয়, ডিম্ব নিঃসরণ আমরা মোটামুটি ভালো করে বুঝে গেছি যে একটা ডিম্বাশয় এখানে রয়েছে, সেই ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু এখান থেকে বেরিয়ে যাবে তখন সেই ফেজটাকে ওভিউলেশন ফেজ বলা হয়। তো সেটা 14 নম্বর দিন থেকে 17 নম্বর দিনের মধ্যে হয়। আমরা একটা ফিক্সড জায়গা করে নিই যে 14 নম্বর দিনে ওভিউলেশন হয়, নাহলে গ্রাফটা আঁকা খুব মুশকিল হয়ে যাবে। তো আমরা 14 নম্বর দিনে ভেবেই কিন্তু গ্রাফ আঁকবো, কিন্তু এখানে বলে রাখি যে ফিক্স তো নয়, 14 নম্বর দিনে হতে পারে, 15 নম্বর দিতে হতে পারে, 16 নম্বর দিনে, 17 নম্বর দিনেও হতে পারে, বলাটা মুশকিল আছে। তারপরে বলা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ, মানে এই যে মেনস্ট্রুয়েশন হয়েছিল তার আগের দশা, মানে ঘুরছে যেহেতু, সাইকেল যেহেতু, বা লিউটিয়াল ফেজ যেহেতু কর্পাস লিউটিয়াম ফর্ম করে এখানে, বা সিক্রেটারি ফেজ যেহেতু এখানে প্রোজেস্টেরন সিক্রেশন হয় সেই জন্য একে সিক্রেটারি ফেজও বলা হবে। ঠিক আছে, এটা হবে ওই ওভিউলেশনের পরের দিন থেকে, মানে 14 নম্বর দিনে যদি ওভিউলেশন হয়ে গেল তাহলে সেখানে 15 থেকে 28 বলবো, যদি 17 নম্বর দিনে হলো তাহলে 18 থেকে 28 বলবো। তার মানে এটাকেও আমরা ফিক্সড রাখতে পারলাম না, কোনো ডেটটাকে কিন্তু ফিক্সড রাখা যাবে না যেহেতু ফিক্সড হয় না। ঠিক আছে, এটা আমরা ওভারঅল জিসটা বলছি। এরপর আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে খুব ভালো করে বোঝার চেষ্টা করব যে ঘটনাটি কি ঘটে। তো চলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা দেখে নিই। এবার দেখো আমরা সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করব যে 4টে দশার কথা বলা হয়েছিল সেই 4টে দশা। তো প্রথমেই এখানে বলি যে এখানে 4টে জায়গায় আমরা 4টে জিনিসকে দেখছি। প্রথমে ফলিকেল মানে ওভারির মধ্যে কি ঘটনা ঘটছে সেটা কিন্তু এখানকার বিষয়বস্তু, মানে ওভারির মধ্যে কি পরিবর্তন চলছে টাইমের সঙ্গে সঙ্গে। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এখানে 7 নম্বর দিন মানে ডে 7 লেখা আছে, মানে 1 2 3 4 যদি প্রতিটা ভাগ করি আমরা তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এরকম 8 9 10 11 12 13, এখানে এসে 14, এখানে এসে 14, তারপরে 15 16 করে এখানে এসে মোটামুটি 23, এরপর এখানে মোটামুটি 28, এই মোটামুটি মানে 21 22 23 28 এরকম করে মোটামুটি রয়েছে। তাহলে এই জায়গাগুলো একটু প্রথমেই ফোকাস করার জায়গা। 7 নম্বর দিন, 14 নম্বর দিন, মোটামুটি এটা এই মোটামুটি 21 নয়, অ্যাকচুয়ালি 23 নাম্বার দিনে এখানে করা আছে এটা। তো এটা বুঝতে পেরেছি আশা করি। তাহলে আমরা বোঝার চেষ্টা করবো এটা যে আমরা যদি মানে এই সাইডটা যদি আমরা দিন হিসাবগুলো করি, হ্যাঁ, তো অ্যাক্সিস অনুযায়ী ভাগ করতে হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে। তুমি দেখো
এখানে কিন্তু আমরা ডে কাউন্টগুলো করে রেখেছি। তাহলে দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফলিকেলের কী পরিবর্তন হয়, মানে ডিম্বাশয়ের মধ্যে কী পরিবর্তন ঘটে সেগুলো লিখতে হবে পরীক্ষা যদি আসে। ডিম্বাশয়ের কী পরিবর্তন হয়, তাহলে তুমি শুধুমাত্র গোটা গ্রাফটা এঁকে এটা 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 দেবে না, শুধু এটা দেবে। লেখার সময় যা লিখবে সেটা লিখতে হবে, তার সঙ্গে গ্রাফ এটা দিতে হবে। যদি দুটো জায়গায় বলে যে ডিম্বাশয়ের কী পরিবর্তন হয় আর ইউটেরাস বা জরায়ুর কী পরিবর্তন হয়, তাহলে প্রথমটা এবং শেষটা দিতে হবে। যদি তোমাকে হরমোনাল লেভেলগুলো বলে, যদি গোনাডোট্রপিক হরমোনের কথা বলে, তাহলে এইটা শুধুমাত্র এটা দিতে হবে, যেহেতু FSH LH আছে। আর যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন মানে ডিম্বাশয় থেকে নিঃসৃত যে হরমোনগুলোর কথা বলা হয়, তাহলে অবশ্যই এই গ্রাফটা দিতে হবে। আর যদি সবগুলো বলে তাহলে সবটা দিতে হবে। ওকে, একটা জিনিস প্রথমে বুঝে নেওয়ার যে চারটেই কিন্তু সেম ডেটের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে, মানে 7 নম্বর দিনে এখানে যা ঘটনা ঘটেছে সেগুলো ঘটবে, বা 1 2 3 4 পরে পরপর যেরকম দেওয়া আছে সেরকম ঘটনাগুলো ঘটবে। প্রথমে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, 4টে ফেজের কথা বলেছিলাম। দেখো প্রথমেই যে ফেজ ছিল সেই ফেজের নাম ছিল মেনস্ট্রুয়াল ফেজ বা ফলিকুলার ফেজও ছিল। নামগুলো কিন্তু মানে হয় ওভারি না হয় ইউটেরাস, এই দুটো জায়গার উপর বেস করে হয়েছে। হয় ইউটেরাসের উপর বেস করে হয়েছে, নয় ওভারির উপর বেস করে নামগুলো হয়েছে। এবার দেখো, যখন আমরা ফলিকুলার মেনস্ট্রুয়াল ফেজ বলছি তখন আমরা বলেছিলাম মোটামুটি সেটা ওই 4 নম্বর দিন থেকে 6 নম্বর দিনে হয়, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্যন্ত যদি বলি তাহলে টোটালটা হবে। সেক্ষেত্রে এখানে আমরা 7 পর্যন্ত করেছি, কেননা সমস্ত জায়গাতে তাই পাবে। তবে 7 দিন পর্যন্ত কিন্তু মেনস্ট্রুয়েশন চলে না। সেই টাইম পিরিয়ড পর্যন্ত এখানে দেখো দুটো ফেজ হয়ে যাচ্ছে, একটা মেনস্ট্রুয়াল ফেজ, একটা প্রলিফারেটিভ ফেজ। দুটো ফেজ এখানে ঘটে যাচ্ছে 14 নম্বর দিন পর্যন্ত। সেখানে কিন্তু আমরা 14 নম্বরের আগের দিন পর্যন্ত আমরা এখানে কিন্তু শুধু ফলিকুলার ফেজ পাচ্ছি, যেহেতু ফলিকলের ডেভেলপমেন্ট হচ্ছে মানে এটা প্রাইমোডিয়াল ফলিকল থেকে এটা প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল হয়ে এটা ম্যাচিওর ফলিকল। এখানে আরেকটা ফেজ আমরা 14 নম্বর দিনে পেয়ে যাচ্ছি, সেটা হলো ওভিউলেশন ফেজ বা ওভিউলেটরি ফেজ, যেটা কিন্তু আমরা এখানে এসে পাচ্ছি না, তার কারণ ওভিউলেশন ওখানে হয়, ডিম্বাশয়ের ক্ষেত্রে হয়। এরপরে এখানে লিউটিয়াল ফেজ চলে, কারণ এখানে কর্পাস লিউটিয়াম ফর্ম করে এবং সেখান থেকে প্রজেস্টেরন সিক্রেশন হয়, সেজন্য ওখানটা লিউটিয়াল ফেজ রয়েছে। এখানে কিন্তু সেটা লিউটিয়াল ফেজ নয়, এখানে কিন্তু সিক্রেটরি ফেজ। ওই জন্যই নামগুলোকে দেখবে একটু আগে পিছিয়ে গিয়ে দেখো যে নামগুলোকে আমরা স্ল্যাশ দিয়ে লিখেছিলাম, এটা অ্যাকচুয়ালি হয় ওভারির ক্ষেত্রে নামটা হয়েছে, না হলে ওই ফেজই কিন্তু ইউটেরাসের ক্ষেত্রে অন্য নামে হয়েছে। এটা হলো প্রাইমারি বিষয়। এবার দেখো প্রথমে বলি যে ফলিকেলের ক্ষেত্রে কী কী ডেভেলপমেন্ট চলে। দেখো এখানে প্রাইমোর্ডিয়াল ফলিকাল, আমরা সব স্টেপটা একসঙ্গে বোঝার চেষ্টা করবো, তাহলে এরকম বুঝতে অসুবিধা হবে, আমরা এরকম বোঝার চেষ্টা করব। কীরকম? দেখো প্রথমেই আমি বলি যে আমরা বলেছিলাম মানে 1 নম্বর দিন আমরা ডে 1, এখানটা আমরা ডে 1 লিখছি, সাপোজ এখানটা লিখছি আমরা ডে 1। আমরা কখন লিখি ডে 1? যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হয়। একটি ফিমেলের ক্ষেত্রে যেদিনকে পিরিয়ডস শুরু হলো সেদিনকে বলে ডে 1। তাহলে ডে 1 এখান থেকে আমরা শুরু করলাম। এবার দেখো এন্ডোমেট্রিয়াম আগে থেকে অনেকটা ম্যাচিওর হয়েছিল, কারণ এটাই আশা ছিল যে ফার্টিলাইজেশন হবে। প্রতিবারই কিন্তু সেই আশাতেই কিন্তু এন্ডোমেট্রিয়াম ফর্ম করে, প্রতিবারই সেই আশাতেই ফর্ম করে যে এবার স্পার্মের অ্যাভেলেবেল হবে। তো সেই হিসাবেই হয়েছে। তার মানে আগে পর্যন্ত দেখো এখানে আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট ছিল। এবার সেই লেয়ার তো ভাঙতে টাইম লাগবে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে ইউটেরাসের থেকে এই যে লেয়ারের ক্ষয়ে যাওয়া বা ধ্বংসপ্রাপ্ত হওয়া, এটা শুরু হয় অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন লেভেল যখন একদম মিনিমাল কন্ডিশনে আসে, মানে প্রোজেস্টেরন যখন প্রায় থাকে না বললেই চলে। আর প্রোজেস্টেরন না থাকার কারণ হলো এখানে কর্পাস অ্যালবিকান্স ফর্ম করেছে। তুমি ভাবছো হকরা এখান থেকে এবারে লাফিয়ে ওখানে কেন চলে গেলাম? অ্যাকচুয়ালি দেখো এটা একটা সাইক্লিক প্রসেস, তো তোমাকে সাইকেলটা একটা জায়গা থেকে শুরু করতে হবে, সেই জায়গাটা ডে 1। কিন্তু ডে 1-এর আগে কিন্তু ডে 28 আছে, মানে 28 নম্বর দিনের পর কিন্তু 1 নম্বর দিন। তাহলে তোমাকে 28 নম্বর দিনের গল্পটাও একবার শুনে নিতে হবে, তারপরে 1 নম্বর দিনের গল্পটা ভালো বোঝা যাবে। 28 নম্বর দিনে কি ঘটনা ঘটেছে? 28 নম্বর দিনের ঘটনা এটা, যেখানে LH হরমোনের পরিমাণ প্রচুর কমেছে। কেন কমলো সেটা আমরা আলোচনা করছি। তার জন্য কর্পাস যেটা লিউটিয়াম ছিল সেটা এখন কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়েছে। মানে
মানে প্রোজেস্টেরন লেভেল প্রায় জিরোতে চলে আসছে, প্রায় খুব কমে গেছে। আর প্রোজেস্টেরন লেভেল যখন রক্তে থাকে না, হরমোন যেহেতু রক্তেই থাকবে, রক্তে যখন থাকে না, মানে এখান থেকে যখন প্রোজেস্টেরন সিক্রেশন হচ্ছে না, যখন রক্তে পাওয়া যাচ্ছে না, তখনই কিন্তু এখানে মেনস্ট্রুয়েশন শুরু হয়। ওকে, অনেক সময় ফিমেলরা মেনস্ট্রুয়েশনের ডেট পিছোতে চায়। ধরো একটা বিয়ে বাড়ি আছে, সাপোজ একটা বিয়ে বাড়ি আছে, তো দিন তো কাউন্ট করাই আছে। একটা ফিমেলের ক্ষেত্রে ধরো কথাই বলছি যে 10 তারিখে তার মেনস্ট্রুয়েশন হয়, মোটামুটি 10-এর আশেপাশে তার ধরো মেনস্ট্রুয়েশন হয়, মানে ডে 1টা শুরু হয়। এবার প্রথম 4 দিন 5 দিন ফিমেলদের ক্ষেত্রে খুবই কমপ্লিকেটেড টাইম, যন্ত্রণাদায়ক হতে পারে, কিংবা ধরো যেহেতু বারবার সেখানে চেঞ্জ করার ব্যাপার রয়েছে, এই সমস্ত ঘটনাগুলো ধরো এবারে বিয়ে বাড়ি করেছে, তো অবভিয়াসলি সেই মেয়েটি চাইবে তার ডেটটাকে একটু পিছিয়ে দিতে। তাহলে সেক্ষেত্রে 9 তারিখের বদলে সে হয়তো এমন ওষুধ খেতে আরম্ভ করলো যেখানে 6 দিন পিছোতে চাইবে, তাহলে সেখানে 6 দিনের মতো ডোজ ডাক্তারবাবু দিলেন। এবার কি করা হবে, সেই ডোজে কি থাকবে, সেই ডোজে প্রোজেস্টেরন থাকবে। অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন লেভেল যখন কমে চলে আসে তখনই কিন্তু মেনস্ট্রুয়েশন শুরু হয়। রক্তে প্রোজেস্টেরন নেই মানেই মেনস্ট্রুয়েশন শুরু হবে। এখন যদি ওই ট্যাবলেটটার মধ্যে প্রোজেস্টেরন দিয়ে রাখা হয়, তাহলে রক্ত শো করাবে যে প্রোজেস্টেরন আছে, কোথা থেকে বেরোচ্ছে জানার দরকার নেই, প্রোজেস্টেরন আছে। আর প্রোজেস্টেরন আছে মানে কখন কিন্তু মেনস্ট্রুয়েশনের ঘটনা ঘটবে না। আশা করি বুঝতে পারছো কি বলছি। তাহলে এখানে আরও এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো পরে। তার মানে এখানে যেটা বলতে চাইছি, যখন ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এই টাইমগুলোতে যখন মেনস্ট্রুয়েশন চলছে, পিরিয়ডস চলছে, তখন কিন্তু নতুন একটি ফলিকলের গঠন শুরু হয়ে গেছে। অবশ্যই যে ওভারি থেকে আগের বারের ওভিউলেশন হয়েছিল সেই ওভারি থেকে নয়, অন্য আরেকটি ওভারি যেটা আছে সেখান থেকে, ঠিক আছে? তো সেখানে তার মানে আমরা বলতে চাইছি যে যখন চলছে মেনস্ট্রুয়েশন তখন কিন্তু নতুন আরেকটি ডিম্বাণু উৎপাদনের প্রসেস শুরু হয়ে গেছে অন্য আরেকটি ওভারিতে। কারণ এটা তো ইউটেরাসে চলছে, এটা তো জরায়ুতে চলছে, আর এটা বলছি ডিম্বাশয়ের ঘটনা। তাহলে আগের বারের যে ডিম্বাণুটা এখান থেকে নষ্ট হয়ে বেরোচ্ছে, মানে মেনস্ট্রুয়েশন মানে তো আগেই বলে দিচ্ছি আনফার্টিলাইজড এগ, তার সঙ্গে এন্ডোমেট্রিয়াম ধুয়ে বেরোচ্ছে। তাহলে সেক্ষেত্রে আগের বারের যে ওভারির যে ওভা সেটা নষ্ট হয়ে বেরোচ্ছে, কিন্তু এখন যেটা ডেভেলপ করছে সেটা অন্য আরেকটি ওভারি থেকে। যেহেতু এই ওভারিটা আপাতত মাসখানেক টাইম লাগবে একটু রিপেয়ার করতে, বুঝতে পেরেছো? তাহলে এখানে ফলিকুলার ফেজটা কিন্তু চলছে। এখানে 7 নম্বর দিন পর্যন্ত আমরা মেনস্ট্রুয়েশন ফেজ রাখলেও ফলিকুলার স্টেজ কিন্তু 7 নম্বর দিনে নয়, যতক্ষণ না ওভিউলেশন হচ্ছে, যতক্ষণ না ম্যাচিউর ফলিকল তৈরি হচ্ছে। ওকে, এরপর দেখো, এবার হরমোনাল গ্রাফগুলো আমরা দেখব। একটা জিনিস ফোকাস করার ব্যাপার, সেটাও দেখো, আমি কালারগুলো একটু দেখবে। ব্লু কালারে এফএসএইচ এঁকেছি, মানে এখানে ব্লু কালারের যে গ্রাফ আছে সেটা এফএসএইচের, আর লাল কালারের গ্রাফ আছে এলএইচের। ঠিক এখানে ইস্ট্রোজেনের গ্রাফ আছে ব্লু কালারে, লাল কালারের প্রজেস্টেরন গ্রাফ আছে। তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে দেখো এফএসএইচ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, বেরোয় কোথা থেকে? পিটুইটারি থেকে। তাহলে কাজ কি? ফলিকলকে স্টিমুলেট করা, ফলিকলকে উদ্দীপিত করা, ফলিকলকে ম্যাচিওর করানো। তাহলে তাই হবে। তো যখন প্রাইমারি ফলিকল, জাস্ট প্রাইমোডিয়াল ফলিকল শুরু হচ্ছে, তখন যে এফএসএইচের লেভেল সেটা একটা লেভেলে আছে, মিনিমাল লেভেলে আছে। এরপর আস্তে আস্তে মেসেজ যাচ্ছে হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে। সেই মেসেজের ফলে বারবার ইন্ডিকেশন আসছে যে বাড়ানো হোক, এফএসএইচের লেভেল বাড়ানো হোক, তার কারণ ফলিকলটা আমাকে ম্যাচিওর করতে হবে। তাহলে অবশ্যই 14 নম্বরের দিনের আগে পর্যন্ত, মানে আমরা যদি ডে 14-এ ভাবি, তাহলে অ্যাটলিস্ট ডে 13-এ গিয়ে এফএসএইচ হরমোন পিক পয়েন্টে আসবে। ওকে, যেহেতু ম্যাচিওর ফলিকল থেকেই বেরোয় ইস্ট্রোজেন হরমোন সবচেয়ে বেশি পরিমাণে। অ্যাকচুয়ালি থিকা ইন্টারনা এবং ওখানে যে গ্রাফিয়ান মানে ফলিকুলার সেল ছিল, সেই সেলগুলো থেকে ইস্ট্রোজেন হরমোন বেরোয়। তাহলে যত ফলিকল বড় হবে তত ইস্ট্রোজেন মানে অ্যাকচুয়ালি কি, ইস্ট্রোজেন যত বেশি মাত্রায় বেরিয়েছে তত ফলিকলটা ডেভেলপ করেছে। ঠিক তেমনভাবে যত ফলিকলটা ডেভেলপ করেছে তত ইস্ট্রোজেনের পরিমাণ বেড়েছে। সো সিম্পল। তাহলে 14 নম্বর দিনের আগে, মানে জাস্ট আমি যদি ধরে নিই 14 নম্বর দিনে ওভুলেশন হবে, তাহলে অ্যাটলিস্ট 13 নম্বর দিনের শেষ পর্যন্ত এফএসএইচ পিক পয়েন্টে থেকে বা তার একটু আগে পিক পয়েন্টে থেকে ম্যাচিওর ফলিকল তৈরি করেছে। আর তখন যদি আমি ভাবি 13 নম্বর দিনের রাত্রেবেলায়, আমি যদি এরকমই ভাবি আর কি, তাহলে 14 নম্বরের আগে পর্যন্ত দিনে সবচেয়ে পিক পয়েন্টে উঠবে ইস্ট্রোজেন,
কারণ তখন ফলিক্যালটা ম্যাচিওর অবস্থায় আছে, ম্যাচিওর অবস্থায় আছে। তাহলে এই যে জায়গাটা, এই দুটো জায়গা কিন্তু আমাদের হরমোনাল লেভেলের কথা ভাবতে হচ্ছে। এখানে দেখো আমরা আস্তে আস্তে পিক পয়েন্টে উঠিয়েছি, তার কারণ এখানে FSH হরমোন আস্তে আস্তে কাজ করেছে, সেই জন্য ফলিকলটাকে আস্তে আস্তে বাড়িয়েছে। তাহলে 14 নম্বর দিনে যেহেতু ওভুলেশন হবে, তার আগে পর্যন্ত সবচেয়ে ম্যাচিওর লেভেলে নিয়ে আসতে FSH কাজ করেছে। আর ঠিক একইভাবে যেহেতু এটা ম্যাচিওর করেছে, এখান থেকেই বেরোয় ইস্ট্রোজেন, তাহলে এখানে যতটা বেরোতো তার থেকে বেশি বেরোবে এখানে। তো সুতরাং ইস্ট্রোজেনের গ্রাফও কিন্তু 14 নম্বর দিন জাস্ট ওভুলেশনের আগে পর্যন্ত পিক পয়েন্টে উঠে গেছে। এরপর দেখো, এরপর এর দিনটা খেয়াল করবে, আমরা কিন্তু ইস্ট্রোজেনটা একটু আগে করেছি, প্রোজেস্টেরনটা একটু পরে করেছি। এখানে দেখো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো অনেকটাই গ্যাপ আছে। তুমি যদি LH FSH দেখো, দেখবে FSH আগে পিক পয়েন্টে উঠেছে, তারপরে LH পিক পয়েন্টে উঠেছে। সো সিম্পল। তার কারণ হলো FSH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তাহলে ফলিকলকে স্টিমুলেট করে বড় করছে, আর LH এর কাজ হলো সেই ফলিকলটাকে ফাটিয়ে দিয়ে ওভাটাকে বের করা, যার জন্য লিকার ফলিকুলির মাত্রা প্রচুর পরিমাণে বাড়াতে হয়েছে। অ্যান্ট্রামের মধ্যে লিকার ফলিকুলির পরিমাণ প্রচণ্ড বাড়াতে হয়েছে, তার জন্য ফেটে বেরিয়েছে। তাই আগে ম্যাচিওর হবে ফলিকল, তারপরে না ফাটাবে। তো সেই জন্য দেখো FSH এর লেভেল যখন একটু আগে পিক পয়েন্টে উঠেছে, মানে এখন ফলিকলটা ম্যাচিওর হলো। যখন পিক পয়েন্টে এলো তখন ফলিকলটা ম্যাচিওর হলো। ফলিকলটা ম্যাচিওর হওয়া মানে হলো এর মধ্যে বাকি গোটা অংশ জুড়ে যে অ্যান্ট্রাম ছিল, সেই অ্যান্ট্রামের মধ্যে লিকুইডের পরিমাণটা বাড়াতে সাহায্য করে, লিকার ফলিকুলির পরিমাণটা বাড়াতে সাহায্য করে LH হরমোন। তার মানে FSH এর পরে কিন্তু LH পিক পয়েন্টে উঠবে এবং এর ভেতরে প্রচুর পরিমাণে লিকার ফলিকুলি বাড়াবে। আর তারপরেই যে ঘটনাটা ঘটবে সেটা মোটামুটি ডে 14 থেকে ডে 17 পর্যন্ত চলে, সেটা হলো ওভিউলেটারি ফেজ, ওভিউলেশন হবে। সেই জন্য আমরা গ্রাফটা কিন্তু একদম 14 নম্বর দিনে ফিক্সড করতে পারছি না, আমরা একটু কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, তার কারণ দিনটা ফিক্সড নয়। তাহলে যদি আমরা ধরি মোটামুটি 14, 15, 16 এর মধ্যে ওভিউলেশন হয়ে যাবে, তাহলে সেরকম লেভেলেই কিন্তু পিক পয়েন্টে তোলা আছে। বুঝতে পারলে কেন ইস্ট্রোজেন কেন, মানে অ্যাকচুয়ালি LH কেন FSH এর পরে আছে। FSH ফলিকলটাকে ম্যাচিওর করেছে, এবার সেই ম্যাচিওর ফলিকলের ভেতরে লিকার ফলিকুলি বাড়াতে সাহায্য করবে LH। সেই জন্য আগে FSH পিক পয়েন্টে, তার ঠিক একটু পরেই, মানে একদিন পরেই বা ভাবতে পারো এরকম পরেই কিন্তু LH পিক পয়েন্টে উঠেছে। সেই টাইমে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনে কী হচ্ছে, ইস্ট্রোজেন তো স্বাভাবিকভাবেই আগেই, যেহেতু ম্যাচিওর ফলিকল যে টাইমে সবচেয়ে বড়, সেখানেই সবচেয়ে বেশি পরিমাণে ইস্ট্রোজেন বেরোবে। এরপর যখনই ওভুলেশন হয়ে যাবে, তখন ইস্ট্রোজেনের মাত্রা কিন্তু হুড়ুর করে কমতে থাকবে। তবে একটি অজানা কারণে প্রায় 23 নম্বর 22 নম্বর দিনে গিয়ে ইস্ট্রোজেন আরেকবার পিক পয়েন্টে ওঠে এবং তারপরে আস্তে আস্তে নেমে যায়। এবার দেখো ঘটনাটি এখানে চলে এসো, একবার সাদের পর থেকে আমরা কিছুই বলিনি। এখানে প্রলিফারেটিভ ফেজ, যখন মেনস্ট্রুয়াল সাইকেল মানে যখন মেনস্ট্রুয়েশন চলছে, পিরিয়ডস চলছে, তখন আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছিল। আর ক্ষয়ে যেতে যেতে কী হয়েছে দেখো, এখানে এসে একদম মোটামুটি এর যে ডেপথ চলে আসে প্রায় 1 মিলিমিটারে বা তারও কমে 1 mm চলে আসে। এরপর থেকে ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, মানে আবারও এখানে কিন্তু এপিথেলিয়াল টিস্যু, মানে রক্তবাহ, লসিকাবাহ এগুলোকে ফর্ম করাচ্ছে। আস্তে আস্তে আবারও থিকনেসটা বাড়াবে এন্ডোমেট্রিয়ামের, তার কারণ আবারও আশা যে পরের বারে নিশ্চয়ই স্পার্ম আসবে। সেই জন্য এ কিন্তু আস্তে আস্তে প্রলিফারেশনের দিকে যাচ্ছে, সেই জন্য একে প্রলিফারেটিভ স্টেজ বলা হয়। বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় আসছে, যেখানে 14 নম্বর দিনে গিয়ে প্রায় 3 mm পর্যন্ত হয়ে যায়, 3 mm পর্যন্ত হয়ে যায়, মিলিমিটার পর্যন্ত হয়ে যায়। ওকে, কিন্তু 14 নম্বর দিনে যখন ওভিউলেশন হচ্ছে, সেটা তো হচ্ছে সেই মানে তোমার যে ফিমরি ছিল, সেই ফিমরির কাছে তখন চলছে। তার মানে তখন তো আর ইউটেরাস আসেনি, ইউটেরাস আসতে এখনও অনেক টাইম লাগবে। তার মানে এখনও অনেকটা টাইম পাবে এন্ডোমেট্রিয়ামের ওয়ালটাকে বাড়ানোর, তো সুতরাং বাড়তেই থাকছে। ওকে, এবার দেখো, ধরো ওভিউলেশন হলো, তাহলে ফিমরি রিসিভ করলো। ওভিউলেশন হওয়ার পর ফিমরি রিসিভ করতে মোটামুটি প্রায় 1 দিন, 1.5 দিন, 2 দিন লেগে যায়। এরপর আবার ওখান থেকে অ্যাম্পুলা পর্যন্ত আসতে প্রায় আবার 2-3 দিন লেগে যায়। তাহলে অ্যাম্পুলা পর্যন্ত মিনিমাম আসতে হবে, তারপরে দেখতে পাবে, তারপরে বুঝতে পারবে যে স্পার্ম অ্যাভেলেবেল হয়েছে কি হয়নি। তাহলে এখানে 14, আমি যদি 14 জায়গায় 17 ধরি, তাহলে ডেটটা আরও পিছিয়ে যাবে। তাহলে মোটামুটি আরও প্রায় 4-5 দিন লাগছে ওভিউলেশনের পর। তাহলে আমি যদি 16 নম্বর দিনই ধরি ওভিউলেশন, তাহলে 16-এর পর 5, প্রায় 21-22 নম্বর দিনে গিয়ে
এখানে ইউটেরাসে সিগন্যাল আসবে যে আলটিমেট মানে আলটিমেট ফার্টিলাইজ হয়েছে না হয়নি। যদি হয়ে থাকে তাহলে এই লেয়ার কিন্তু আরও বাড়াবে। যদি ফার্টিলাইজেশন না হয় আমপুলা থেকেই কিন্তু সেই মেসেজ চলে যাবে আমাদের মানে ইউটেরাসের কাছে যে আর ডেভেলপমেন্টের দরকার নাই, কারণ এবারও ফার্টিলাইজেশন হয়নি। আর যদি ফার্টিলাইজেশনই না হবে, এই এন্ডোমেট্রিয়ামের ওয়ালটা তো বাড়ছিল এই কারণের জন্যই যাতে ইমপ্লান্টেশন হয়। তাহলে যখন বেবি মানে যখন অ্যাকচুয়ালি জাইগোটই তৈরি হচ্ছে না, তো ইমপ্লান্টেশন তো হবে না, তাহলে আর বাড়িয়ে কী লাভ? তখন কিন্তু একটা স্যাচুরেটেড স্টেজে চলতে থাকবে। তারপরে আমরা এখানে মোটামুটি 21-22 পর্যন্ত বাড়িয়েছি, দেখো আস্তে আস্তে 21-22 পর্যন্ত বাড়িয়েছি, তারপরে একটা স্টেশনারি ফেজে দিয়ে দিয়েছি, মানে একটা প্যারালাল লাইনে টেনে দিয়েছি। বোঝার আছে এই জায়গাগুলো। কিন্তু এখানে গিয়ে ম্যাক্সিমাম যে ডেভেলপমেন্টটা আমরা পাচ্ছি সেটা প্রায় 7 mm মতো, 7 মিলিমিটার মতো এন্ডোমেট্রিয়ামের ওয়ালের থিকনেস হয়েছে। এবার এখানটা একবার দেখো, ইস্ট্রোজেনের গ্রাফ এসছে, ঠিক যেমন এফএসএইচের গ্রাফ পিক পয়েন্টে, ইস্ট্রোজেনের গ্রাফ সেই জায়গাতেই পিক পয়েন্টে আছে, কারণ ইস্ট্রোজেন বেরোয় ম্যাচিওর ফলিকল থেকে। যখনই ম্যাচিওর ফলিকল ফেটে গেল, যখনই ওভুলেশন হয়ে গেল, তখন ইস্ট্রোজেন কমতে আরম্ভ করলো। এবং বললাম এটা একটা অজানা কারণ, যেখানে ওই 23 নম্বর 23 নম্বর দিনে কিন্তু একবার পিক পয়েন্টে উঠে আস্তে আস্তে নেমে যায়, কারণ ইস্ট্রোজেন বেরোবার জায়গা যেটা ছিল সেটাই এখন নেই। প্রোজেস্টেরন মানে ফলিকল থেকে ছিল, ম্যাচিওর ফলিকল থেকে, কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন বেরোয়, কিন্তু অল্প মাত্রায় বেরোয়। সেজন্য আমরা গ্রাফটা কিন্তু কখনো জিরোতে দিয়ে দিতে পারছি না। উল্টো দিকে দেখো প্রোজেস্টেরনের গ্রাফটা দেখো, খুব ইন্টারেস্টিং। সেটা হলো বাড়ছিল, অল্প অল্প করে বেড়েছে। তার কারণ ম্যাচিওর ফলিকল থেকে বা ফলিকল থেকে যে প্রোজেস্টেরন বেরোয় না এমন নয়, তাহলে আমি গ্রাফটাকে তো জিরোতে নিয়ে যেতে পারতাম, জিরোতে কিন্তু কোনোটাই নেই, অল্প অল্প করে আছে। এরপর গিয়ে একদম পিক পয়েন্টে তুলে দিয়েছি। এখানে অ্যাকচুয়ালি এই লেয়ারটা সবচেয়ে বেশি ভালো হয় এরকম করে আস্তে আস্তে পিক পয়েন্টে না তুলে এরকম করেই নিয়ে গিয়ে এখানে যদি হঠাৎ করে পিক পয়েন্টে তোলা যায় তা সবচেয়ে বেশি বেটার হয়। অ্যাকচুয়ালি কেন? তার কারণ যখন ওভিউলেশন হলো, এর আগে পর্যন্ত প্রোজেস্টেরন লেভেল বাড়ার খুব একটা জায়গা ছিল না। এরপর যখনই ওভিউলেশন হলো তখনই এটা কর্পাস লিউটিয়াম ঠিক আছে, কিন্তু তখনও সেটা কিন্তু ম্যাচিওর নয়, ঠিক ম্যাচিওর হয়নি। সেই জন্য কর্পাস লিউটিয়ামটাকে তখন কিন্তু আমরা সেই লেভেলে পাচ্ছি না। সেই জন্য আমরা ঠিক এই জায়গাতে এসে কিন্তু প্রোজেস্টেরনকে পিক পয়েন্টে তুলতে পারলাম না। অ্যাকচুয়ালি ওভিউলেশনের পর যেটা পড়ে থাকলো সেটা কর্পাস লিউটিয়াম, সেটা কিন্তু ম্যাচিওর করতে 2-3 দিন টাইম লাগবে। সেই জন্য প্রোজেস্টেরনের গ্রাফটা একটু পরে গিয়ে পিক পয়েন্টে উঠেছে। বুঝতে পারছো? মানে এখানে গ্যাপটা অনেক বেশি এখানকার থেকে, তার কারণ হবেই সেটা যেহেতু ম্যাচিওর ফলিকল যে 14 নম্বর দিনে ওভিউলেশনের আগে এখানে পিক পয়েন্টে ওঠে, এরপর কর্পাস লিউটিয়াম ফর্ম করার পর ম্যাচিওর হতে একটু টাইম লাগে, তখন পিক পয়েন্টটা আসবে যখন কর্পাস লিউটিয়ামটা ম্যাচিওর স্টেজে আছে, প্রোজেস্টেরন হিউজ লেভেলে বেরোচ্ছে। এরপর প্রোজেস্টেরন যখন হিউজ লেভেলে কী হয়, প্রোজেস্টেরন যখন হিউজ লেভেলে তখন ব্লাডের থ্রু দিয়ে হাইপোথ্যালামাসে সিগন্যাল যাচ্ছে যে প্রোজেস্টেরন লেভেল কিন্তু রক্তে খুব হাই হয়ে গেছে, তাহলে GnRH এর পরিমাণ কমাও এবং LH হরমোনকে কম বেরোনোর জন্য ইন্ডিকেশন দাও পিটুইটারিকে। তাহলে যেহেতু প্রোজেস্টেরন লেভেল বেশি আছে আর LH তো প্রোজেস্টেরন বের করতেই সাহায্য করে, তাহলে উল্টো দিকে নেগেটিভ ফিডব্যাক হয়ে ওখান থেকে মেসেজ চলে এলো যে LH হরমোনের পরিমাণ কমিয়ে দাও, কারণ যথেষ্ট পরিমাণে প্রোজেস্টেরন কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে LH হরমোন আস্তে আস্তে কমে গেল, আর যখনই LH হরমোন কমে গেল তখনই দেখো কর্পাস লিউটিয়াম যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ছোটো হতে আরম্ভ করলো, কারণ LH কর্পাস লিউটিয়ামকে বাড়িয়ে রাখতে সাহায্য করছিল। সুতরাং এখানে কিন্তু আস্তে আস্তে ছোটো হতে আরম্ভ করছে, আর এটা ছোটো হওয়া মাত্রই আস্তে আস্তে কী হচ্ছে, প্রোজেস্টেরন লেভেল কমতে শুরু করছে। এবার আস্তে আস্তে যখন সেটা কর্পাস অ্যালবিক্যান্স হয়ে গেল তখন প্রোজেস্টেরন লেভেল কিন্তু একদম নিম্নমুখী হয়ে গেল এবং সেটা ইস্ট্রোজেন লেভেলের থেকেও নিচে চলে গেল। আর এই প্রোজেস্টেরন লেভেল একদম নিচে যাওয়ার অর্থই হলো, প্রোজেস্টেরন লেভেল রক্তে কমে যাওয়ার অর্থই হলো মেনস্ট্রুয়েশনের শুরু, যেটা এখান থেকে আবার শুরু করেছি। মানে এখানে আমরা যেমন 28 নম্বর দিন যদি এখানটাই বলি, সাপোজ এখানটা 28 নম্বর দিন বলি, তাহলে এখানটা কিন্তু 29 নম্বর দিন বা ডে 1 একই ব্যাপার। 28-এর পর আবার 1 তারিখে শুরু হচ্ছে, তাহলে 29 বা ডে 1 দিয়ে ওখানে আবার শুরু হয়। তার মানে প্রোজেস্টেরন লেভেল যখন রক্তে কমে যায় বা একদম প্রায় থাকে না বললেই চলে, তখনই মেনস্ট্রুয়েশন শুরু হয়। এটাই সিগন্যাল যে এবার ফার্টিলাইজেশন কিন্তু হয়নি, অনেক আগে থেকেই সেটা কিন্তু বোঝা গেছে। এই হলো তোমার বিষয়বস্তু মেনস্ট্রুয়াল সাইকেলের টোটাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে বা পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে বোঝাতে হবে। দেখো মেনস্ট্রুয়াল সাইকেল তো হলো, আমরা বুঝলাম। এরপর ছোট্ট একটা টপিক একটু বুঝে নিতে হবে, সেটা হলো ইস্ট্রাস সাইকেল। একদম ছোট্ট। কি হয়,
যে ম্যামলসদের ক্ষেত্রে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করছিলাম যে মেনস্ট্রুয়াল সাইকেল, অবশ্যই আমরা হিউম্যান রিপ্রোডাকশন করছি। তো ম্যামলসদের যে প্রাইমেট গ্রুপ রয়েছে সেই গ্রুপটা ছাড়া, মানে মানুষ তার মধ্যে পড়ে, সেই গ্রুপটা ছাড়া বাকি যে ম্যামলসরা রয়েছে তো তাদের ক্ষেত্রে যে সাইকেল দেখা যায় সেটাকে স্ট্রা সাইকেল বলে। অ্যাকচুয়ালি স্ট্রা সাইকেল ব্যাপারটা কি, সেটা হলো যারা সিজনাল ব্রিডার্স, আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম সিজনাল ব্রিডার্সের কথা, যারা ঋতুভিত্তিক প্রজনন করে, মানে যাদের প্রজননের ক্ষেত্রে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, একটা সিজনাল এফেক্ট আছে, মানে বিভিন্ন টাইম পিরিয়ডের মধ্যে তাদের যে সেক্সুয়াল হরমোন, সেই হরমোনগুলোর সিক্রেশনের মাত্রা বৃদ্ধি পায়। তো এটা যারা চালায় আর কি, মানে স্তন্যপায়ীদের প্রাইমেট গ্রুপ বাদ দিয়ে বাকি সবাই এটাই চালায়, স্ট্রা সাইকেল বলা হয়। সেখানে আমরা যেমন করে পড়ছিলাম মেনস্ট্রুয়াল সাইকেলের ঘটনা, তেমন করে কিন্তু ঘটে না। এখানে কি হয়, এখানে কোনো প্রাণী রয়েছে যেখানে তাদের সারা সিজনের মধ্যে, মানে সারা বছরের মধ্যে একটা টাইমেই, একটা নির্দিষ্ট টাইম রয়েছে যে টাইমে কিন্তু তাদের যে হরমোন, সেই হরমোনগুলো পিক পয়েন্টে ওঠে, মানে তাদের ওটাই সিজন ব্রিডিংয়ের জন্য। যেমন ধরো কুকুরের ক্ষেত্রে, শেয়ালের ক্ষেত্রে, কুকুরের ক্ষেত্রে যেমন মানে মোটামুটি ধরো ওই মোটামুটি ভাদ্র মাসের যে টাইম পিরিয়ডে যে টেম্পারেচার থাকে, যে সেটাই কিন্তু তাদের হরমোনাল যে ইনজেকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম, সবচেয়ে বেশি পরিমাণে সেক্সুয়াল হরমোন তখন কিন্তু সিক্রেশন হয় এবং তখনই কিন্তু তারা ব্রিডিং বা রিপ্রোডাকশনে তারা লিপ্ত হয়। তো সেক্ষেত্রে যদি ব্রিডিং সিজনের ব্যাপারটা বুঝতে পারছি, এবার যদি এমন দেখা যায় যে সারা বছরে একটাই মাত্র তাদের ব্রিডিং পিরিয়ড চলছে, মানে বছরে একবার মাত্র তাদের রিপ্রোডাকশন চলে একটা নির্দিষ্ট টাইম ধরে, তখন তাদের মনোস্ট্রাস অ্যানিমালস বলা হয়। যেমন বললাম কুকুরের ক্ষেত্রে, শেয়ালের ক্ষেত্রে এরকম রয়েছে। কিন্তু কাউরির ক্ষেত্রে রয়েছে যে বছরে কিন্তু একাধিকবার, 2বার 3বার পর্যন্ত তাদের কিন্তু এরকম ব্রিডিং সিজন আসে। যেমন ছাগলের ক্ষেত্রে রয়েছে, ভেড়ার ক্ষেত্রে রয়েছে, তাদের কিন্তু বছরে 2বার 3বার করে কিন্তু তাদের এই টাইম পিরিয়ডটা আসে। হ্যাঁ, তাদের কিন্তু মেনস্ট্রুয়াল প্রসেসের যে সিস্টেম সেটা কিন্তু একদমই চলে না। হ্যাঁ, তো এদের স্ট্রা সাইকেল এবং এদের ক্ষেত্রে অ্যানিম্যালসগুলোর নাম মোনোস্ট্রাস বা পলিস্ট্রাস অ্যানিম্যালস বলা হচ্ছে। ওকে, এখানে বিষয়বস্তু একটাই যে প্রাইমেট গ্রুপদের স্ট্রা সাইকেল নয়, মানে মেনস্ট্রুয়াল সাইকেল, আর প্রাইমেট নয় যারা, নন প্রাইমেট যারা, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রা সাইকেল চলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্ট্রা সাইকেল নিয়ে জাস্ট শর্ট কোশ্চেন আসতে পারে, যেহেতু এটা হিউম্যান রিপ্রোডাকশনের ক্ষেত্রে অংশ নয়, সেই জন্য আমাদের সিলেবাসে নয় এমন বলতে পারবো না, সিলেবাস রিলেটেড টপিক কিন্তু এটা রয়েছে। ওকে, আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেকটাই আইডিয়া ক্লিয়ার হয়েছে মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে। অনেক কোশ্চেন থাকতে পারে মাথার মধ্যে, হয়তো কোশ্চেন গিজগিজ করছে, এমন হতে পারে। তো কমেন্ট বক্সে অবশ্যই সেই মেসেজ, মানে সেই যে কোশ্চেনগুলো, সেগুলো কমেন্ট বক্সে তোমরা লেখো, আমি তার যথাযথ অ্যান্সার দেবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করতে হবে, ঠিক আছে? এবং ওই শেষ কথা যেটা, সেটা হলো যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশান যে বেল, সেটাকে অন করে রাখো। তাহলে পরে যে সমস্ত ভিডিও আমরা আপলোড করব, প্রায় ডেইলি বেসিসে ভিডিও আপলোড করি, সেগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।